কোন ধরনের মহিলারা মাঝরাতে নিজের বিয়ের শাড়ি পুড়িয়ে ফেলেন আর এটাকে স্বাধীনতা বলেন? এ ঘটনা কোনো কাল্পনিক ঘটনা নয়, এটা বিদ্রোহের নাটকও নয়। এটা তসলিমা নাসরিন, এমন একটি নাম যিনি একসময় হাতে কলম আর হৃদয়ে আগুন জেলে আস্ত একটি দেশের সরকারকে আন্দোলিত করেছিলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে অমান্য করেছিলেন এবং পুরুষতন্ত্রের ফাঁকা দেওয়াল ভেঙে দিয়েছিলেন। কিন্তু তাঁর মতো একজন নির্ভীক লেখিকার জীবনে নিষিদ্ধ বই, ফতোয়া আর নির্বাসনের পিছনে লুকিয়ে আছে এক ভগ্ন, নৃশংস এবং অদ্ভুত রহস্যময় দাম্পত্যের কালো অধ্যায়, যেখানে প্রেম যুদ্ধে পরিণত হয়েছিল এবং বিবাহ তাঁর কাছে একটি পুরুষ শাসিত অপমানের যুদ্ধক্ষেত্রে পর্যবসিত হয়েছিল, যার ফলে বিবাহ বিচ্ছেদের জন্য তিনি কোনো আবেদন করেননি। কেবলমাত্র একদিন এক গভীর রাতে হঠাৎ উঠোনে চলে গেলেন এবং তাঁর বিয়ের লাল বেনারসি শাড়িটা বের করে তাতে আগুন ধরিয়ে দিলেন। নিস্তব্ধ নিকষ কালো রাতে আগুনের সেই লেলিহান শিখায় স্পষ্ট দেখা যাচ্ছিল তাঁর বিনিদ্র চোখ দুটোতেও জ্বলজ্বল করছিল এক উন্মত্ত আগুন, আর ঠোঁটের কোণে উল্লাসের রেখা। সম্পূর্ণ একটা পাগলামি, ম্যাডনেস, ক্রেজিনেস, ইনসেনিটি। কিন্তু কেন? এমন উন্নাসিকতার পিছনে কি এমন কারণ ছিল? 1962 সালের 25শে অগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তানের ময়মনসিংহ জেলায় ডক্টর রজব আলী এবং এদুল আরা নামের এক বাঙালি মুসলিম দম্পতির পরিবারে জন্মগ্রহণ করেন তসলিমা নাসরিন। তাঁর পিতা ডক্টর রজব আলী ছিলেন একজন চিকিৎসক এবং ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রফেসর। 1976 সালে উচ্চ মাধ্যমিক এবং 1978 সালে এইচএসসি পাস করার পর তসলিমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ময়মনসিংহ মেডিকেল কলেজে মেডিসিন অধ্যয়ন করেন এবং 1984 সালে এমবিবিএস ডিগ্রি নিয়ে স্নাতক হন। কলেজে তিনি সেজুতি নামের একটি পত্রিকায় কবিতা লেখা শুরু করেন এবং সেই পত্রিকার সম্পাদনাও করতেন। তসলিমার সাহিত্য জীবন শুরু হয়েছিল মাত্র 13 বছর বয়সে কবিতা লেখার মাধ্যমে। 1982 থেকে 1993 সালের মধ্যে তিনি কবিতার প্রায় হাফ ডজন সংকলন প্রকাশ করেছিলেন, যার মধ্যে বেশিরভাগই ছিল নারী নিপীড়নের বিষয়কে কেন্দ্র করে লেখা। বয়ঃসন্ধিকালে যৌন নিপীড়নের ফলে তার নিজের তিক্ত অভিজ্ঞতা এবং একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসাবে কর্মরত অবস্থায় ইসলামে নারীদের প্রতি অশ্লীল আচরণ এবং লাঞ্ছনার উপলব্ধি তাঁকে ধর্মের বিরুদ্ধে লেখার ক্ষেত্রে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল, যা পরবর্তীকালে তাঁর একের পর এক লেখনীতে প্রতিফলিত হয়েছিল। ব্রিটিশ শাসিত অবিভক্ত বাংলার একজন নারীবাদী চিন্তাবিদ, লেখিকা এবং মানবহিতৈষী রোকেয়া সাখাওয়াত হুসেইনের জীবন সংগ্রাম তসলিমাকে শিশুকাল থেকেই অনুপ্রাণিত করেছিল। পরে বিখ্যাত ব্রিটিশ লেখিকা ভার্জিনিয়া উলফ এবং প্রখ্যাত ফরাসি ঔপন্যাসিক ও দার্শনিক সাইমন দে বিউভারের লেখা তাকে চরমভাবে উদ্বুদ্ধ করেছিল। 1980-র দশকের শেষের দিকে তিনি গদ্য লেখা শুরু করেন। তাঁর লেখাকে মূলত দুটি সংযুক্ত উপাদান দ্বারা চিহ্নিত করা হয়েছে: স্থানীয় ধর্মীয় সংস্কৃতির সাথে তাঁর সংগ্রাম এবং তাঁর নারীবাদী দর্শন। সে সময়ের উন্মত্ত ধর্মান্ধতার আঙ্গিকে 1993 সালে লেখা তাঁর অগ্নিগর্ভ উপন্যাস লজ্জা সাড়া ফেলে দেয় বাংলাদেশের সাথে সাথে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে, যা ছিল তৎকালীন কুসংস্কারাচ্ছন্ন বাংলাদেশের সামাজিক ব্যাধির আড়ালে লুকিয়ে থাকা রূঢ় বাস্তবতার এক নগ্ন দর্পণ। তাঁর সেই প্রামাণ্য উপন্যাস প্রকাশের আগে তিনি প্রবন্ধের 3টি সংকলন এবং 4টি উপন্যাস তৈরি করেছিলেন, যেখানে কিছু ধর্মান্ধ মুসলিমের একটি হিন্দু পরিবারের উপর আক্রমণ এবং তাদের দেশ ছাড়তে বাধ্য করার নারকীয় ঘটনার বর্ণনা তিনি তুলে ধরেছিলেন। ফলে ঢাকা শহরে তাঁর বাসায় অপ্রত্যাশিতভাবে একদিন পুলিশ এসে উপস্থিত হয়, কিন্তু ইসলামের সমালোচনা এবং নারীর সমতা দাবি করার জন্য পরে বেশ কয়েকবার শারীরিক আক্রমণের শিকার হতে হয়েছিল তাঁকে।
তার গ্রেপ্তারির দাবি নিয়ে সে সময় রাস্তায় নেমে আসে লক্ষ লক্ষ মানুষ। এমনকি একটি উগ্র মৌলবাদী সংগঠন তার ফাঁসির জন্য আওয়াজ তোলে। এর কিছুদিন পর 1994 সালের মে মাসে দ্য স্টেটসম্যানের কলকাতা সংস্করণে তাঁর সাক্ষাৎকার নেওয়ার সময় তিনি ইসলাম ধর্মের শরিয়া আইন বিলুপ্ত করার জন্য আহ্বান জানান। সাথে সাথেই বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে গোটা বাংলাদেশ জুড়ে। কয়েক লক্ষ বিক্ষোভকারী তাকে ইসলামকে বদনাম করার জন্য সাম্রাজ্যবাদী শক্তি দ্বারা নিযুক্ত একজন ধর্মত্যাগী বলে অভিহিত করেছিল। তাকে মৃত্যুদণ্ড না দিলে রাজধানীতে হাজার হাজার বিষাক্ত সাপ ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছিল একটি ইসলামী মৌলবাদী গোষ্ঠীর সদস্য। এমতাবস্থায় 2 মাস আত্মগোপনে থাকার পর 1994 সালের শেষের দিকে প্রাণ হাতে নিয়ে তিনি সুইডেনে চলে যান, যার ফলস্বরূপ চিকিৎসা পেশাকে বিদায় জানিয়ে তিনি একজন পূর্ণ সময়ের লেখিকা এবং সমাজকর্মী হয়ে ওঠেন। তসলিমার প্রথম বিয়ে হয়েছিল 1982 সালে বাংলাদেশের এক কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর সাথে, যিনি অন্তত শুরুতে তাঁর বুদ্ধিমত্তার প্রশংসা করতেন। কিন্তু তাঁদের মিলনের ফুল প্রস্ফুটিত হওয়ার আগেই শুকিয়ে যায়। কোনো তীব্র ঝগড়া ছিল না, কোনো নাটকীয় বিশ্বাসঘাতকতাও ছিল না, কেবল সম্পর্কের ধীরে ধীরে মৃত্যু ঘটে। রুদ্র একটি ঐতিহ্যবাহী ঘরোয়া স্ত্রী চেয়েছিলেন, সেখানে তসলিমা চেয়েছিলেন স্বাধীনতা, মত প্রকাশের অধিকার এবং তার সৃষ্টির জন্য কিছুটা জায়গা। মতান্তরের জন্য শীঘ্রই তারা আলাদা আলাদা ঘরে বাস করতে শুরু করলেন। অবশেষে 1986 সালে একদিন তাদের বিচ্ছেদ ঘটল। পরবর্তীকালে তিনি লিখেছিলেন, একটি সুন্দর সোনার খাঁচার ভিতরে আটকে থাকা পাখির মতো অনুভব করেছিলাম, তাই তার কাছ থেকে চলে গেলাম। কোনো তিক্ততা নেই, পড়েছিল শুধুই শূন্যতা। কিন্তু আসল ঝড় শুরু হয়েছিল তাঁর দ্বিতীয় বিবাহের পর। 1990 সালে বাংলাদেশের একজন জার্নালিস্ট নইমুল ইসলাম খানের সাথে তাঁর বিবাহিত জীবন শুরু হয়। নাসরিন তাঁর লেখায় এই ব্যক্তিকে কোনো আইনগত কারণের জন্য জাফর ছদ্মনামে উল্লেখ করেছেন। দ্বিতীয়বারের এই দাম্পত্য জীবনে তাঁরা দুজনেই অন্যায়ের প্রতি ঘৃণা এবং সাহিত্যের প্রতি ভালোবাসার মাধ্যমে একত্রে আবদ্ধ হয়েছিলেন। প্রথম দিকে এটি একটি নিখুঁত ভালোবাসার মতো মনে হয়েছিল, দুটি মন, দুজন লেখক, একটি আগুন। কিন্তু শীঘ্রই আবেগের অন্ধকার দিকটি প্রকাশ পেতে থাকল। জাফর গভীরভাবে নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করে, বিশেষ করে তসলিমার ক্রমবর্ধমান খ্যাতির বিষয়ে। সে তাঁর সাফল্যকে উপহাস করতে শুরু করেছিল, তাঁর আনুগত্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল এবং তাঁর বিরুদ্ধে অন্যান্য সহকর্মী বুদ্ধিজীবীদের সাথে তাঁর অবৈধ সম্পর্কের অভিযোগ করেছিল। পরে নাসরিন তাঁর স্মৃতিকথায় লিখেছিলেন, সে স্ত্রী চাইতো না, সে নিয়ন্ত্রণ চাইতো। একবার সে আমাকে চিৎকার করে বলেছিল, তুমি বিখ্যাত হতে পারো, কিন্তু তবুও তুমি আমার স্ত্রী, এটা ভুলে যেও না। এটা অসহনীয় হয়ে উঠল। তাঁর বাড়ি হয়ে উঠেছিল আর একটি যুদ্ধক্ষেত্র, যেখানে শব্দ ছুরির চেয়েও গভীরভাবে আঘাত করে। আর তারপর ভেঙে পড়ার সময় এসে গেল। শেষ লড়াইয়ের পর রাগে কান্নায় তাকে ভাসিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় জাফর। তাসের ঘরের মতো ভেঙে যায় তার দাম্পত্য জীবনের দ্বিতীয় খেলাঘর। এক অব্যক্ত বেদনায় ভারাক্রান্ত হয়ে তার বিয়ের দিন পরা লাল শাড়িটি বের করে নিয়ে আসেন বাড়ির উঠোনে। নিস্তব্ধ সেই নিশুতি রাতে একটি দেশলাই জ্বালিয়ে সেটাকে পুড়িয়ে ফেলেন নিজের হাতে। যন্ত্রণাকাতর চোখে নিষ্পলক দৃষ্টিতে চেয়ে থাকেন তাঁর সেই ঘর পোড়া আগুনের দিকে। শব্দ ও গন্ধ পেয়ে কিছু প্রতিবেশী তাদের বারান্দা থেকে ভয়ে তাকিয়ে রইল, কিন্তু তসলিমার জন্য সেটা ছিল মুক্তি। পরে তিনি লিখেছিলেন, আমি কেবল একটি কাপড়ই পোড়াইনি, আমি একটি সুখী দাম্পত্যের আড়ালে থাকা একটা মিথ্যাকে পুড়িয়েছি। আমি আমার শরীর এবং আমার কণ্ঠস্বরের উপর তার নিয়ন্ত্রণকে পুড়িয়েছি। আমার উপর আরোপিত
প্রতিটি উচিতকে পুড়িয়েছি। এটা ছিল তাঁর এমন এক বিবাহ বিচ্ছেদ যা কাগজে কলমে নয়, বরং শেষ হয়েছিল আগুনের মধ্যে দিয়ে। 1994 সালেই তাঁর যুগান্তকারী উপন্যাস লজ্জা বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ করে দেওয়া হয়, কিন্তু তা প্রকাশিত হওয়ার 6 মাসের মধ্যেই 50,000 কপি বই বাংলাদেশে বিক্রি হয়ে গিয়েছিল। এরপর 1999 সালে তাঁর স্মৃতিকথার প্রথম খণ্ড আমার মেয়েবেলা প্রকাশিত হলে ইসলাম এবং নবী মুহাম্মদের বিরুদ্ধে বেপরোয়া মন্তব্যের জন্য তা বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ করা হয়। তাঁর স্মৃতিকথার দ্বিতীয় অংশ উতল হাওয়া বাংলাদেশ সরকার 2002 সালে নিষিদ্ধ করেছিল। তারপর তৃতীয় অংশ ক 2003 সালে বাংলাদেশি হাইকোর্ট দ্বারা নিষিদ্ধ করা হয়েছিল। অবশেষে তাঁর স্মৃতিকথার চতুর্থ অংশ সেই সব অন্ধকার বাংলাদেশ সরকার 2004 সালে নিষিদ্ধ করেছিল। এরপর আমি ভালো নেই, তুমি ভালো থেকো প্রিয় দেশ, নেই কিছু নেই এবং নির্বাচিত নামের আজ পর্যন্ত তাঁর আত্মজীবনীর মোট 7টি অংশ ভারতে দ্বিখণ্ডিত নামে প্রকাশিত হয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গে কিছু ভারতীয় মুসলিম কর্মী অবিলম্বে বইটির 3000টি কপি বাজেয়াপ্ত করে ফেলে। পরে কলকাতার পিপলস বুক সোসাইটি তাঁর 7টি খণ্ডকেই পাবলিশ করেছিল। 2002 সালে তাঁর বিখ্যাত আত্মজীবনীমূলক প্রবন্ধ আমার মেয়েবেলার ইংরেজি ভার্সন মাই গার্লহুড প্রকাশিত হলে তার দ্বিতীয় আনন্দ পুরস্কার এনে দেয় তাঁকে। একদিকে যখন নিজের দেশ বাংলাদেশে তাঁর একের পর এক উপন্যাসকে নিষিদ্ধ করে দেওয়া হচ্ছিল, তখন অপরদিকে ইউরোপিয়ান পার্লামেন্ট থেকে শাখারভ পুরস্কার, মার্কিন যুক্তরাষ্ট্রের ফেমিনিস্ট মেজরিটি ফাউন্ডেশন থেকে ফেমিনিস্ট অব দ্য ইয়ার পুরস্কার, সুইডেনের সুইডিশ পেন থেকে কার্ট টাকলস্কি পুরস্কার এবং ফ্রান্স থেকে হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পুরস্কার লাভ করতে থাকেন তিনি। এছাড়াও 1995 সালে জার্মানি থেকে জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস তাঁকে স্কলারশিপ দেয় এবং বেলজিয়ামের লুভেইন ক্যাথলিক ইউনিভার্সিটি থেকে তিনি ডক্টরেট উপাধি লাভ করার সাথে সাথে 1996 সালে গ্রেট ব্রিটেন থেকে ডিস্টিংগুইশড হিউম্যানিস্ট অ্যাওয়ার্ডও লাভ করেন তিনি। এরপর 2002 সালে নীলাঞ্জনা নামের এক চরিত্রের মধ্যে দিয়ে একটি গ্রাম্য মেয়ের প্যারিসে অভিবাসনের জীবন কাহিনীর মধ্যে দিয়ে নারী সত্তার জাগরণের আঙ্গিকে রচিত তাঁর বিখ্যাত উপন্যাস ফ্রেঞ্চ লাভার প্রকাশিত হলে তা সাড়া ফেলে দেয়। সে সময় তাঁর লেখা সবকটি প্রবন্ধ, উপন্যাস, ছোট গল্প এবং আত্মজীবনীমূলক রচনা বিভিন্ন দেশে 20টি ভাষায় অনুবাদ করা হয়, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উড্রো উইলসন ফেলোশিপ, জার্মানি থেকে এডউইন ফিশার অ্যাওয়ার্ড এবং 2008 সালে ফ্রান্স থেকে তাঁর স্বপ্নের পুরস্কার সাইমন দে বিউভার প্রাইজে পুরস্কৃত ও ভূষিত হয়েছিলেন তিনি। 1994 সালে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর নাসরিন পরবর্তী 10 বছর সুইডেন, জার্মানি, ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবন কাটিয়েছিলেন। ভারতে আসার জন্য ভিসা পেতে তাকে 6 বছর অপেক্ষা করতে হয়েছিল। অবশেষে তিনি ভারতে আসেন 2004 সালে এবং সেখানে 2007 সাল পর্যন্ত বসবাস করেন। এর মধ্যে হায়দ্রাবাদে কিছু ধর্মান্ধ মুসলিমদের দ্বারা শারীরিকভাবে আক্রান্ত হওয়ার পর তাকে কলকাতায় গৃহবন্দী থাকতে বাধ্য করা হয়। 2003 সালে বাংলাদেশের এক কবি সৈয়দ শামসুল হক তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন, কারণ তসলিমার উপন্যাস কতে তিনি শামসুল হকের সাথে তার কন্যাসম ভাগ্নির অবৈধ সম্পর্কের কথা উল্লেখ করেছিলেন, যার ফলে মামলায় তাঁর থেকে $4 মিলিয়ন অর্থ দাবি করা হয়েছিল। কলকাতায় ফিরে আসার পর আবারও তিনি ইসলামের সমালোচনা করার জন্য ধর্মীয় মৌলবাদীদের বিরোধিতার মুখে পড়েছিলেন। 2006 সালের জুন মাসে কলকাতার টিপু সুলতান মসজিদের ইমাম সৈয়দ নুরুর রহমান বরকতি ঘোষণা করে যে জনসমক্ষে অপমান করে তসলিমা নাসরিনের মুখ কালো করে দিতে পারলে
তাকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে। 2007 সালে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ড তাঁর শিরশ্ছেদের জন্য 5 লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল। এছাড়াও 2015 সালে তাঁকে আল কায়েদা সংশ্লিষ্ট চরমপন্থীরা মৃত্যুর হুমকি পর্যন্ত দিয়েছিল। তাই সেন্টার ফর ইনকোয়ারি তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রে পুনরায় ফিরে যাওয়ার জন্য সহায়তা করেছিল। বহুদিন পর ভারতে দীর্ঘস্থায়ী নাগরিকত্ব নিয়ে ফিরে এলেও তাঁর বাবা মাকে শেষবারের মতো দেখার জন্য তাঁকে আর কখনোই বাংলাদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। যে দেশের অত্যাচারিত নিপীড়িত নারীদের ক্ষমতায়নের জন্য সারা জীবন অগ্রণী থেকেছেন আর লিখে গেছেন অজস্র অগ্নিগর্ভ দলিল, আজ সেই জন্মভূমি বাংলাদেশ তাঁর জন্য বন্ধ করে দিয়েছে সমস্ত দ্বার। শুধুমাত্র সময়ের অলিন্দে চিরকাল তিনি বিশ্ববাসীর কাছে থেকে যাবেন একজন নির্ভীক প্রতিবাদী হয়ে।